প্রিয় বনসুজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর শিকার কবিতাটি পড়াবো। কবি জীবনানন্দ দাশ রবীন্দ্রোত্তর যুগের একজন শ্রেষ্ঠ কবি। তার জন্ম 1899 খ্রিস্টাব্দে। তার পিতা সত্যানন্দ দাশ, মা কুসুম কুমারী দাসী। পিতা সত্যানন্দ দাশ শিক্ষক ছিলেন এবং ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং তার মা কুসুম কুমারী দাসীর সেই কবিতা বিখ্যাত, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বহু এটা আদর্শ ছেলে কবিতাটি একটা বিখ্যাত কবিতা। তিনি পড়াশোনা করেছেন ব্রজমোহন স্কুলে, জীবনানন্দ দাশ। তিনি পড়াশোনা করেছেন ব্রজমোহন কলেজে, ইংরাজি অনার্সে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। পড়াশোনা করেছেন তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করেছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বহু কলেজে তিনি অধ্যাপনা করেছেন। তার কবিতা যদি হাতে করি, ব্রহ্মবাদী পত্রিকায় বর্ষ আবাহন নামে কবিতার মধ্য দিয়ে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, তারপর একে একে প্রকাশিত হতে থাকে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, বেলা ও বেলা কালবেলা, এবং তার মৃত্যুর পর প্রকাশিত হয় সেই বিখ্যাত একটি কবিতার বই রূপসী বাংলা, যেখানে তোমরা পড়েছো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। আমাদের পাঠ্য শিকার কবিতাটিতে প্রথমে শুরু হচ্ছে। শিকার কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, পরে মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। শিকার কবিতাটি শুরু হচ্ছে ভোরের চিত্রকল্পের বর্ণনা দিয়ে। তিনি চিত্র উপময় কবি ছিলেন। ভোর, আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল। তাহলে আকাশের রংটা ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, আকাশের রংটাকে তুলনা করছেন ঘাসফড়িঙের দেহের কোমল নীল রঙের সঙ্গে। এই যে চিত্র উপমা দারুণ সুন্দর ব্যবহার করছেন। চারিদিকে পিয়ারা নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। পিয়ারা নোনা গাছকে বর্ণনা করছেন টিয়ার পালকের মতো সবুজ। আমরা জানি গাছপালা সবুজ, কিন্তু সেটা কেমন না টিয়ার পালকের মতো, এবং নোনা টিয়ার পালকের মতো সবুজ। একটা তারা, অর্থাৎ পূব আকাশে ভোরবেলায় যে তারা দেখা যায়, সেই তারা, একটা তারা আকাশে রয়েছে, হতে পারে শুকতারা হতে পারে। সেই তারাটি কেমন না পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে তারাটি কেমন, পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল 1000 বছর আগে এক রাতে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। একটি তারা আকাশে জ্বলছে এখনও, বলছে আকাশের তারাকে কেন্দ্র করে কবির কোন ভাবনা এখানে প্রকাশিত হয়েছে? দুটো ভাবনা। আকাশের তারাটিকে প্রথম বর্ণনা করছে বাসর ঘরের সবচেয়ে গধূলি মেয়ের মতো, আর দ্বিতীয়ত সেটাকে মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা নীল মদের গ্লাসে রেখেছিল। নীল মদের গ্লাসের সাথে আকাশের এবং তারাটিকে মুক্তার সঙ্গে তুলনা করছেন। তারপর কি করছে, হিমের রাতে একটা বর্ণনা দিচ্ছেন, শীতকালের রাতে কি হচ্ছে, দেশওয়ালিরা যেমন আমরা দেখেছি খড়কুটো নিয়ে আগুন জ্বালিয়ে শরীরে উষ্ণতা নেয় ও আগুন পোয়ানো হয়, হিমের রাতে শরীরে রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সেই আগুনটি কেমন না, পরীক্ষা প্রশ্ন আসে যদি আগুনটি কেমন, মোড়ক ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে সেই রংটা কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের আলোয় তাহলে বন আকাশটা কেমন না ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তারপর বর্ণনা দিচ্ছে, তারপর একটা হরিণের বর্ণনা দিচ্ছে। সেই ভোরবেলায় সারা রাত চিতাবাগ্নির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমিন ক্লান্ত বিহল্ল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। এখানে কবি জীবনানন্দ দাশ একটা হরিণ, সে তার রাজ্যে, অরণ্য রাজ্যে, সেখানে সে
বাঘের হাত থেকে, চিতাবাঘিনীর হাত থেকে নিজের বুদ্ধির দ্বারা, কৌশলের দ্বারা রক্ষা পেল। আমরা জানি যে জীবন বিজ্ঞানে পড়েছি বাস্তুতন্ত্রের নিয়মে যে দেখা যায় যে যারা সবল প্রাণী তার দুর্বল প্রাণীকে আক্রমণ করে। বাস্তুতন্ত্রের নিয়মে আমরা দেখেছি যে ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ, সাপকে ময়ূর খায়, এইভাবে যে বাস্তুতন্ত্র চলে। তাহলে যে বাঘ হরিণ শিকার করে, কিন্তু সেখানে হরিণ নিজের বুদ্ধি কৌশলের দ্বারা সে রক্ষা পেল, অর্থাৎ তার চেনা শত্রু হাতে রক্ষা পেয়ে গেল। এবং তারপর সকালবেলায় সে স্নান করে নিল এবং কি করছে, নদীর জলে স্নান করতে নেমে তারপর কচি বাতাবি লেবুর মতো স্নান করতে নামার আগে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। তাহলে ঘাসটাকে কেমনভাবে বর্ণনা করছে না, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। কি সুন্দর বর্ণনা! অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু চিরে ভোরে রৌদ্রের মতো একটি বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনায় বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর মতো হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তারপর হরিণটি স্নান করে কি করবে না, সারা রাত জেগেছিল, সে পালিয়ে পালিয়ে বেরিয়েছে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপর শরীরে ক্লান্তি কাটানোর জন্য স্নান করতে নেমেছে। কিন্তু তখন কি হলো, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। একটা অদ্ভুত শব্দ। শব্দটা কি না, ওই যে মৃগয়াবিলাসী কিছু ভোগবিলাসী মানুষ কি করলো, শিকার করতে গেছে, বনে গিয়ে হরিণটিকে গুলি করে মেরে ফেললো এবং হরিণের রক্তটায় লাল হয়ে গেল নদীর জল। কেমন লাল না, মচকা ফুলের মতো পাপড়ির মতো লাল। আবার আগুন জ্বললো কেন, ওই যে ভোগবিলাসী মানুষরা যে নিজেদের ভোগবিলাস তৃপ্ত করার জন্য, হরিণের মাংস খাবার জন্য, রান্না করার জন্য আবার আগুন জ্বালালো। প্রথমবার আগুন জ্বলেছিল কখন, দেশওয়ালি ভাইরা শীতের রাতে। ওরা গ্রামের মানুষ, খুব ভালো মানুষ, তারা কি করেছিল না, শীতের হাতে রক্ষা পাওয়ার জন্য তারা আগুন জ্বেলেছিল দেশওয়ালি ভাইরা। সেই আগুনের রংটা ছিল মোরগ ফুলের মতো লাল আগুন। আর এখানে আগুন জ্বালানো কিছু ভোগবিলাসী মানুষ, তাদের ক্ষুধা নিবৃত্ত করার জন্য, হরিণের মাংস খাবার জন্য আগুন জ্বালানো। আবার নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক পড়ে আছে যে যাত্রা শিকার করলো। কবি তীব্র প্রতিবাদ করছেন এই শিকারের, যে এইভাবে বনের পশুকে মারা উচিত নয়। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কার ঘুম? হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এখানে হরিণটি মারা গেল, তার কথা বলা হয়েছে। শিকার কবিতার দ্বিমাত্রিক যে নামকরণ, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রথমে যে সে রক্ষা পেল চিতাবাঘিনীর হাত থেকে, কিন্তু দ্বিতীয়বার ভোগবিলাসী মানুষের হাত থেকে রক্ষা পেল না। এখানে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে ভোরের চিত্র রূপময়তার বর্ণনা দাও, আর যে দ্বিতীয় প্রশ্নটা, ভোগবিলাসী মানুষ কিভাবে একটি নিরপরাধ হরিণকে শিকার করলো তার বর্ণনা দাও। ঠিক আছে, তোমরা ভালো করে কবিতাটি পড়বে। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।